নমস্কার, সাসপেন্স অডিও স্টেশনে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ রাখছি। প্রথমে গল্পটি শুনুন, তারপর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ওই লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটা একটু প্রেস করে দেবেন প্লিজ। আর যদি তারপর আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এটাই আমাদের কাছে করতালি। আজ আপনাদের জন্য রয়েছে ব্রাম স্টোকারের গল্প অনুকরণে অভিশপ্ত বাংলো। আব্রাহাম ব্রাম স্টোকার ছিলেন একজন আইরিশ লেখক। বিশ্ব সাহিত্য মূলত তাকে 1897 সালে ড্রাকুলারের লেখক হিসেবে চিনে থাকলেও তিনি লিখেছেন অসংখ্য গথিক কাহিনী। শুরু হচ্ছে অভিশপ্ত বাংলো। শুনতে থাকুন। রেস্ট হাউসের বাংলোটা জ্বলছে দাউ দাউ করে। গাঢ় লাল, লালচে গেরুয়া আগুনের শিখা লকলক করে লাফিয়ে উঠছে আকাশের দিকে। ইংরেজ প্রশাসনিক অফিসার মিস্টার ফ্রাঙ্ক হাইবস তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, প্রায় পলকহীন চোখে জ্বলন্ত রেস্ট হাউসটার দিকে। একটু দূরে দাঁড়িয়ে আছে ওকু বেঞ্জামিন ওকু, ফ্রাঙ্ক হাইবসের খাস বেয়ারা। ওকু এদেশীয়, অর্থাৎ আফ্রিকান। রেস্ট হাউসটা অবশেষে জ্বলতে দেখে এতক্ষণ পর ওকুর চোখে মুখে ফুটে উঠেছে একটা স্বস্তির ভাব। হাইবস এবং ওকুর থেকে দূরত্ব বজায় রেখে ডান দিক ঘেঁষে ভিড় করে দাঁড়িয়ে আছে স্থানীয় অধিবাসীরা। আধা সভ্য, অর্ধ উলঙ্গ আফ্রিকান নিগ্রো। রেস্ট হাউসের কাঠের কড়িবর্গা শব্দ করে পুড়তে পুড়তে ভেঙে পড়ছে। লেলিহান আগুনের শো শো শব্দের মধ্যেও কান পাতলে শোনা যাচ্ছে স্থানীয় অধিবাসীদের গান। সুর করে একসঙ্গে বললেও এটা ঠিক গান নয়, কোনো দুর্বোধ্য ভাষায় মন্ত্র জাতীয় কিছু উচ্চারণ করছে ওরা, দুলে দুলে সুর করে। মনিবের আরও একটু কাছে এগিয়ে এলো ওকু। আপনি ঠিক কাজই করেছেন স্যার। দ্বিধাহীন গলায় ওকু বলে। কৃতজ্ঞতা ফুটে উঠেছে তার চোখে মুখে। স্যার, আমাদের দেশের লোকেরা এবার স্বস্তিতে নিশ্চিন্তে বাস করতে পারবে এই অঞ্চলে। চিরদিনের মতো এই ঝামেলা বিদায় হলো। আপনার কাছে আমরা ভীষণ কৃতজ্ঞ হয়ে রইলাম। এতদিনে আপনি আমাদের বাঁচালেন। আমরা সবাই মিলে একটা নতুন বাংলো আপনার জন্য তৈরি করে দেব। দেখবেন বেশি দিন সময় লাগবে না। ফ্রাঙ্ক হাইবস মাথা নাড়লেন, মুখে কোনো কথা বললেন না। আগুন সম্পূর্ণভাবে গ্রাস করে নেওয়া রেস্ট হাউসটার দিকে তখনও তাকিয়ে রয়েছেন তিনি। চোখে এক রাশ ক্লান্তি, তবু কিসের এক টানে বাংলো ঘিরে নিত্যরত আগুনের শিখার দিকে তাকিয়ে রইলেন। কালো রঙের সর্পাকার বিশাল ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। আফ্রিকার এই দারুণ গ্রীষ্মের মধ্যেও রেস্ট হাউসটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মিস্টার হাইবসের কেমন যেন শীত শীত করতে লাগলো। ওকু বেশ খুশি খুশি গলায় বলল, স্যার, এটা খুব ভালো হলো। যে রেস্ট হাউসে কোনো মানুষ আদৌ বিশ্রাম করতে পারে না, সেই রকম রেস্ট হাউস থাকার থেকে না থাকাই ভালো, তাই নয় কি স্যার? হ্যাঁ। হঠাৎ ওকুর দিকে ফিরে তাকালেন হাইবস। এতক্ষণ চুপ থাকার পর গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, আসলে বোধহয় জিজ্ঞাসা করলেন নিজেকেই, তুমি না খ্রিস্টান? হ্যাঁ স্যার। তাহলে খ্রিস্টান হয়েও এসব বুজরুকি কি? এসব জাদুবিদ্যা, মন্ত্রশক্তি, অভিশাপ বিশ্বাস করো? ওকু একটু কিন্তু কিন্তু করে, বলবে কি বলবে না, শেষ পর্যন্ত বলল, স্যার, এ কথা ঠিক যে আমি খ্রিস্টান, কিন্তু হুজুর কি নিজে চোখে সব কিছু দেখেননি? তাহলে স্যার, আপনি এসব প্রশ্ন করছেন কেন?
এর মধ্যে যা কিছু সত্যি আছে তার প্রমাণ কি আপনি পাননি? অকু ঠিক কথাই বলেছে। আবেগ থাকলেও অকুর কথায় যুক্তি আছে। হাইপসের কাছে এর কোনো উত্তর ছিল না। তিনি চুপ করে রইলেন। অনতি দূরে অর্ধ উলঙ্গ আফ্রিকানদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে কিছুটা আবেগে ও উত্তেজিত হয়ে অকু বলল, স্যার, ওই দূরে দাঁড়িয়ে আছে যে আমার দেশের লোকেরা, আমার জাত ভাইয়েরা। ওরা সত্যিই অশিক্ষিত, গরিব। ওরা সাদা চামড়ার সাহেবদের তুলনায় কিছুই জানে না। কিন্তু স্যার, এমন কিছু ওরা জানে যা আপনাদেরও অবাক করে দিতে পারে। অরণ্যের আদিম গুপ্ত রহস্য ওদের জানা আছে, যে রহস্যের কথা আপনাদের ইউরোপিয়ানদের জানার জগতের বাইরে আছে স্যার। এসব গুপ্ত রহস্য এবং জাদুর সেরা হচ্ছে জুজু রহস্য। শেষের শব্দগুলো অকু নিচের স্বরে প্রায় ফিসফিস করে বলল। অকুর কথার উত্তর দিতে গিয়েও তিনি থমকে গেলেন। অকু অনেক দিন ধরে রয়েছে তার সঙ্গে। সাধারণ আফ্রিকানদের মতো নয়। অকু শিক্ষিত এবং বুদ্ধিমান। গতকাল অকু এসব জাদু, গুপ্ত রহস্য, কুসংস্কারের কথা বললে তিনি হয়তো সত্যি সত্যি রেগে যেতেন, তাকে তিরস্কারও করতেন। কিন্তু আজ তিনি অকুকে তিরস্কার করার কোনো উৎসাহই পাচ্ছেন না, আবার মন থেকে রাগও করতে পারছেন না। সত্যি কথা বলতে কি, তার নিজের মনই বরং অনেক দুর্বল হয়ে পড়েছে। মাত্র গতকালের কথা, গতকাল বলতে ঘণ্টাখানেক আগের কথা। নির্জন নিশুতি রাতে যে ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা এখানে হয়েছিল, তা যতই বিস্ময়কর, রহস্যময় আর ভয়ঙ্করই হোক না কেন, তা তিনি দেখেছেন নিজের চোখেই। এরকম বিস্ময়কর ভয়ঙ্কর ঘটনা অন্য কেউ বর্ণনা করলে খুব স্বাভাবিক যুক্তি দিয়ে তিনি ব্যাপারটা উড়িয়ে দিতেন জগতের স্বাভাবিক নিয়মে। সভ্য জগতের যুক্তি দিয়ে গত রাত্রের ঘটনাকে কখনোই ব্যাখ্যা করা সম্ভব নয়। কিন্তু সব কিছু ঘটেছে তার চোখের সামনেই। তিনি অস্বীকার করেন কি করে? সুতরাং মানতে প্রায় বাধ্য হচ্ছেন। মুখে না বললেও মনে মনে স্বীকার করে নিয়েছেন কোনো অলৌকিক শক্তি এই অস্বাভাবিক ঘটনার পিছনে কাজ করেছে। খানিকক্ষণ পর মিস্টার হাইপস তার আফ্রিকান বেয়ারা ও অন্যান্য চাকর বাকরদের ডেকে নিয়ে চলে গেলেন। একবারের জন্যেও সেই অভিশপ্ত রেস্ট হাউসের দিকে আর ফিরে তাকালেন না। মিস্টার হাইপস আসার 4-5 বছর আগে আফ্রিকার অন্যতম নির্জন জেলার বেলডি জনৈক ইংরেজ ঔপনিবেশিক খবর পেলেন যে জেলায় বিশেষ করে উপজাতি সম্প্রদায় ইদানিং কেমন অস্থির ও চঞ্চল হয়ে উঠেছে। যারা এতদিন শান্ত ও নিরীহ স্বভাবের ছিল, তারাই কেমন যেন বন্য হয়ে উঠেছে। শোনা যেতে লাগলো উপজাতিরা নাকি সব পুজো আর্চা যাগযজ্ঞ শুরু করেছে, নরবলিও নাকি দেওয়া হচ্ছে। আর এসবের পিছনে নাকি উৎস যোগাচ্ছে জুজু পুরোহিতরা, তবে জনসমক্ষে প্রকাশ্য স্থানে নয়। এসব কাজকর্ম চলছে লুকিয়ে চড়িয়ে। খবরটা কয়েকদিন ধরে শুনে ইংরেজ ভদ্রলোক ঠিক করলেন তিনি এসবের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবেন। এইসব বুজরুকি একেবারে নির্মূল করে ছাড়বেন। সঙ্গে বেশ কিছু অস্ত্র এবং স্থানীয় লোকজনদের নিয়ে তিনি ইসুইন্দ গ্রামের দিকে রওনা হলেন। খবর ছিল ওই গ্রামের কাছেই একটা জায়গায় নাকি ওইসব সাংঘাতিক কাজকর্মের কেন্দ্র। ইংরেজ ভদ্রলোকটি সরকার বা প্রশাসনের সাহায্য নেওয়ার প্রয়োজন বোধ করেননি। আসলে তার ইচ্ছে ছিল একাই ওইসব জঘন্য গুপ্ত আচার অনুষ্ঠান বন্ধ করে বাহবা কুড়োবেন। দলবল নিয়ে ইসুইন্দ গ্রামের কাছে এক জায়গায় এসে উপস্থিত হলেন সাহেব। তিনি ওখানে এসে লক্ষ্য করলেন এক ধারে রয়েছে গোলাকার এক বড় সড়ো জায়গা, বেদির মতো, যার মাঝখানটা ঢালু, আর সেখানে পোতা রয়েছে এক বিভৎস
ভয়ঙ্কর দর্শনের কাঠের মূর্তি। বলি দেবারও নির্দিষ্ট বেদি রয়েছে। একদিকে উজ্জ্বল রোদ ছড়িয়ে রয়েছে বিভিন্ন আকারের বেশ কিছু নরকঙ্কাল। সাহেব বুঝলেন এটিই তাহলে সেই কুখ্যাত জুজু উপাসনার স্থল বা মন্দির। এখানে জুজু পুরোহিতরা নানা রকম ভয়ঙ্কর আচার অনুষ্ঠান পালন করে আর নরবলি দেয়। পায়ের ছাপ লক্ষ্য করলে বোঝাই যায় কাছের গ্রাম ইসুইন থেকে লোকজন যাতায়াত করে এখানে। সন্ধ্যার অন্ধকার হওয়া অবধি সেখানে তিনি অপেক্ষা করে রইলেন তার লোকজন নিয়ে। তারপর অন্ধকার একটু গাঢ় হতেই গ্রামের কুঁড়ে ঘরগুলোকে চারিদিক থেকে ঘেরাও করলেন। জেরার মুখে পড়ে স্থানীয় বাসিন্দারা স্বীকার করল সব কথা, জুজু আচার অনুষ্ঠানের কথা, নরবলি দেওয়ার কথা। কিন্তু জুজু পুরোহিতদের যে পাণ্ডা, প্রধান পুরোহিত, তাকে ধরা গেল না। আশেপাশে তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও তার হদিশ পাওয়া গেল না। সবার চোখে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে পালিয়েছে। এদিকে সাহেব ঠিক করলেন যেভাবেই হোক গ্রামবাসীদের মন থেকে জুজুবিদ্যার সমস্ত প্রভাব, সব ভয় মুছে ফেলতে হবে। তার নির্দেশে জুজু মন্দির, বলি দেওয়ার বেদি সব ভেঙে তছনছ করে দেওয়া হলো। সেই মন্দিরের জায়গায় 7 দিনের মধ্যে করে উঠল কাঠ ও পাতার ছাউনি দেওয়া বাংলো। শিকারী বা শ্বেতাঙ্গ অফিসারের প্রশাসনিক কাজে এসে রাত কাটানোর প্রয়োজন হলে যাতে এটাকে রেস্ট হাউসের মতো করে ব্যবহার করতে পারেন, তার সমস্ত ব্যবস্থাই করে দেওয়া হলো। সাজানো হলো নানান আসবাবপত্র। ফিরে যাওয়ার আগে সাহেব গ্রামের লোকজনদের বলে গেলেন ওই বাংলোর রক্ষণাবেক্ষণের ব্যাপারে। ভয়ঙ্কর কুসংস্কারাচ্ছন্ন জুজু পুজোর প্রথা বিনাশ ঘটিয়ে খুশি মনে ফিরে গেলেন সাহেব। ধীরে ধীরে বেলডি জেলায় ফিরে এলো সুখ শান্তি। গ্রামের স্থানীয় বাসিন্দারাও হয়ে গেল শান্ত ও নিরীহ। ইসুইন্দ গ্রামের লোকেরা সুখেই ছিল বেশ কিছুদিন, কিন্তু তাদের নিরুপদ্রব ও উত্তেজনাহীন শান্ত জীবনযাত্রায় আবার ছেদ পড়ল কয়েকটা দিন কাটতে না কাটতেই। ধীরে ধীরে আবার নানান গুজব ছড়িয়ে পড়তে লাগলো। প্রথমে গ্রামের চৌহাদ্দির মধ্যে, তারপর গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরেও। যেসব শিকারী বা অফিসাররা রাত কাটিয়েছেন ওই বাংলোয়, তারাও গুজবটা অস্বীকার করলেন না। সবাই বলতে লাগলেন ওই বাংলোয় রাত কাটানোর অভিজ্ঞতা কারোরই সুখের হয়নি। রাতটা ওই বাংলোয় যেন কেমন গাটা ছমছম করে, অস্থির হয়ে ওঠে। একটা অজানা আতঙ্ক চেপে বসে মনের মধ্যে, বারবার ঘুম ভেঙে যায়। তারা আরও বললেন মাঝে মাঝে রাতের বেলায় ওই বাংলোয় কিসের একটা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দুর্গন্ধে দম আটকে আসে। আরও আশ্চর্য ব্যাপার, দিনান্তে অন্ধকারটা ঘনিয়ে এলেই রেস্ট হাউসের ঘরগুলো কেমন অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। আরও কত কী যে উদ্ভট কাণ্ড কারখানা ঘটে সেখানে, তা ভাষায় বর্ণনা করা যায় না। রেস্ট হাউস তৈরি করার বছর খানেকের মধ্যেই ওইসব নানান কাহিনী লোকের মুখে ছড়িয়ে পড়ে, ফলে কেউ আর সেখানে রাত কাটাতে সাহস পায় না। বেশ কয়েক বছর পর উচ্চ পর্যায়ের প্রশাসনিক অফিসার মিস্টার ফ্রাঙ্ক হাইবস এই বিস্তীর্ণ অঞ্চলের পরিদর্শনের দায়িত্ব নিয়ে এলেন ইসুইন্দ অঞ্চলে। এখানকার সব গুজব বা কাহিনীর কথা তিনি কিছুই জানতেন না। গ্রামের এই রেস্ট হাউসটার কথা জানতে পেরে এখানেই রাত কাটাবেন বলে মনস্থির করলেন। লোকজন দিয়ে ঝাড়পোছ করিয়ে মিস্টার হাইবস নির্দিষ্ট দিনে এসে হাজির হলেন বাংলোয়। বাংলোয় পৌঁছে তিনি লক্ষ্য করলেন যে লোকজন তিনি পাঠিয়েছিলেন তাদের মুখে কেমন একটা ভয় বা আতঙ্কের ছাপ। তাদের ভীত সন্ত্রস্ত চোখ মুখ দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তিনি। জবাবে তারা যা বলল
তার কিছুই হাইপসের মাথায় ঢুকল না। এখানে আসার আগে তিনি কয়েকজন জঙ্গলি সর্দারকে বাংলোয় উপস্থিত থাকতে বলেছিলেন, কিন্তু তাদের টিকিটির নাগাল পর্যন্ত পৌঁছাতে পারলেন না তিনি। তাঁর নির্দেশ কেউ অমান্য করবে এমন ঘটনা এই প্রথম। বাংলোটা বেশ ভালোই লাগলো হাইপসের, বেশ আরামদায়ক, সব রকম ব্যবস্থা রয়েছে, পরিবেশটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু অবাক হওয়ার পালা তখনও বাকি ছিল তার। খোঁজ নিয়ে তিনি জানতে পারলেন কুলিরা কেউ মালপত্র নিয়ে ঘরে ঢোকেনি। কোনো রকমের মালপত্র বারান্দায় ফেলে রেখেই তারা পালিয়েছে। আশ্চর্য, ব্যাপারটা কি? কেবল তার রাঁধুনি আর খাস বেহারা ছাড়া আর কাউকেই তিনি দেখতে পেলেন না। তাও ওরা সামনে খোলার মাঠে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে এদিকে তাকিয়ে রয়েছে, চোখে মুখে সেই ভয় আর আতঙ্কের ছাপ। এদের ব্যাপার স্যাপার কিছুই বুঝে উঠতে পারছিলেন না হাইপস। ধারে কাছে কাউকে দেখতে পেলেন না। ধারে কাছে কাউকে না দেখতে পেয়ে গরম হয়ে উঠল তার মাথা। বেশ রাগত স্বরে তিনি জানতে চাইলেন কেন তারা এরকম অস্বাভাবিক আচরণ করছে। কুলিরাই বা গেল কোথায়? স্যার, এই জায়গাটা ভীষণ খারাপ। রাঁধুনি কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো গলায় বলল, হুজুর, এই বাড়িটা একটা শয়তানের বাসা। এখানে থাকার চেয়ে তাঁবু খাটিয়ে মাঠে রাত কাটানো অনেক ভালো। সব লোকজন আপনার জন্য সেখানেই অপেক্ষা করছে। শয়তানের বাসা? এসব বাজে কথা। এই ধরনের কুসংস্কার মিস্টার হাইপস বিশ্বাস করেন না, যদিও এর বেশি কিছু ওদের মুখ থেকে জানা গেল না। হাইপস মাথা ঘুরিয়ে বাংলোর ভেতরে চলে গেলেন। যত সব অশিক্ষিত লোক, এসব শুনলেই গা জ্বালা করে। কিন্তু করারই বা কি আছে? ভয় দেখিয়ে চেঁচিয়ে এদের কুসংস্কার মনকে তো আর সভ্য জগতের আলোয় নিয়ে আসা যাবে না। ঠিক আছে, ওরা ভয় পাচ্ছে পাক, মাঠে কষ্ট করে রাত কাটাক। তিনি আর কিছুই বলবেন না। শেষ পর্যন্ত রাঁধুনিটাও পালালো অন্যদের মতো। তবে কোনো রকমে রান্নাটা করে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেল পালাবার আগে। মিস্টার হাইপস খাওয়া দাওয়া সেরে বাইরের বারান্দায় এসে ইজি চেয়ারে বসলেন আরাম করে। একটা চুরুট ধরালেন। ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকার নেমে আসলো চারিদিকে। কিছুক্ষণ পর হঠাৎ তার মনে হলো বাংলো থেকে কেমন যেন একটা উটকো পচা গন্ধ ভেসে আসছে। অন্ধকার যত গাঢ় হতে লাগলো, গন্ধের তীব্রতাও তত বাড়তে লাগলো। শেষ পর্যন্ত মিস্টার হাইপসকে উঠতে হলো। ডেকে পাঠালেন খাস পেয়ারা অকুকে। নির্দেশ দিলেন গন্ধের উৎসটা খুঁজে পরিষ্কার করে ফেলতে। অকু রাঁধুনিকেও সঙ্গে নিল, কিন্তু ভেতরে ঢুকল না। বাইরে বাইরে একটু ঘুরেই সাহেবকে জানিয়ে দিল তারা কোনো কিছুই খুঁজে পেল না। তবে সাহেব যদি মেরেও ফেলেন তবুও তারা বাংলোর ভেতরে ঢুকবে না। মনের রাগ মনেই চেপে রেখে মিস্টার হাইপস নিজেই উদ্যোগ নিলেন খুঁজে দেখার। একে একে ঘুরে ঘুরে সব ঘর পরীক্ষা করলেন, কিন্তু না, কোনো কিছুই নজরে পড়ল না। তাজ্জব ব্যাপার, গন্ধের উত্তরোক্ত বেড়েই চলেছে। এত দুর্গন্ধ যে আর সহ্য করা যায় না। হাইপসের বমি আসতে লাগলো। রাত প্রায় 10টা। মিস্টার হাইপস উপায়ান্তর না দেখে বালিশে বেশ খানিকটা অডিকোলন ঢেলে শুয়ে পড়লেন। সারাদিনের ক্লান্তিতে শরীর অবসন্ন। কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি। রাত তখন গভীর। আচমকা মিস্টার হাইপসের ঘুম ভেঙে গেল। কে যেন তার মশারি ধরে টানাটানি করছে। তাড়াতাড়ি ঘুম চোখে মশারি তুলে ভালো করে চোখ রগড়ে দেখলেন
তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে তাঁরই রাঁধুনি। সে ঠকঠক করে কাঁপছে ভয়ে। হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে কি যেন বিড়বিড় করতে লাগলো। প্রথমে মিস্টার হাইপস কিছুই বুঝলেন না। শেষমেশ কষ্ট করে তার আবেদনের অর্থ উদ্ধার করতে পারলেন। নিজের জীবন বিপন্ন করেও ও এসেছে মনিবের প্রাণ বাঁচাতে, তাকে সতর্ক করে দিতে। এখনো সময় আছে। সাহেব যেন আর এক মুহূর্ত অপেক্ষা না করে এক্ষুনি এই বাংলো ছেড়ে বাইরে চলে আসেন, না হলে তার প্রাণ সংশয়ের সম্ভাবনা অতি প্রবল। প্রাণের সংশয়? কে নেবে তার প্রাণ? এত সাহস কার আছে? রাঁধুনি সব কিছু খোলাখুলি বলতে রাজি নয়, তবে এ ব্যাপারে সে নিশ্চিত যে এখানে থাকলে পরিণাম হবে সাংঘাতিক। তার দৃঢ় বিশ্বাস এখানে রাত কাটালে সকালে সাহেবকে সে আর জীবন্ত অবস্থায় দেখতে পাবে না। কিন্তু যাই হোক, নিজের বিশ্বাস মতো রাঁধুনি চরম সাহসের পরিচয় দিয়ে তাকে সতর্ক করে দিতে এসেছে বলে মুখে অন্তত ধন্যবাদ জানালেন, কিন্তু কোনো গুরুত্বই দিলেন না ওর কথায়। সেটা বুঝে রাঁধুনির মুখে একটা দারুণ হতাশা ফুটে উঠল। কয়েক মুহূর্ত সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল হাইপসের দিকে, যেন শেষবারের মতো সে দেখছে তাকে। তারপর নিঃশব্দে মাথা নাড়তে নাড়তে দৌড়ে চলে গেল। ঘুম বোধহয় আর আসবে না। উপরন্ত সেই অদ্ভুত উটকো গন্ধ আবার শুরু হয়েছে। দম প্রায় বন্ধ হয়ে আসার উপক্রম। শুয়ে শুয়েই চিন্তা করতে লাগলেন মিস্টার হাইপস, এটা কিসের গন্ধ হতে পারে? নাক দিয়ে গন্ধটা টানতে টানতে যেন বোঝার চেষ্টা করলেন। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো, আরে গন্ধটা ঠিক মানুষ পচলে যেমন হয় তেমনই তো বলে মনে হচ্ছে। আরও একটু গন্ধ টেনে নিলেন। হ্যাঁ, ঠিকই, এটা মানুষ পচারই উটকো দুর্গন্ধ। এবার একটু থমকে উঠলেন মনে মনে। কিন্তু তাই যদি হবে, অনেক কিছুই ভাবতে লাগলেন। কিন্তু ক্রমশ অনুভব করতে লাগলেন তার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে আসছে। কেমন একটা অস্বস্তিও বোধ করলেন। অসুস্থ বোধ করছেন। এবার মিস্টার হাইপস ভয় পেলেন। এমন ভয় এর আগে জীবনে কখনো পাননি। তবুও মনে মনে নিজেকে সাহস জোগালেন। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠলেন তিনি। আবার ঘুরে ঘুরে সব ঘরগুলি দেখলেন, কিন্তু ভয় পাওয়ার মতো অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। বারান্দায় গেলেন। দেখলেন জ্যোৎস্নায় চরাচর চারিদিক ভেসে যাচ্ছে। বারান্দায় রেলিংয়ে চাঁদের আলো পড়ে চকচক করছে, ঠিক যেন সোনায় মোড়া রেলিং। দূরের গ্রামে গাছগুলো যেন ভুতুড়ে দেখাচ্ছে, আর সব নিস্তব্ধ, নিশুতি। অনতি দূরে মাঠের মধ্যে চাকর বাকরদের তাঁবু, তার সামনে ধিকি ধিকি করে আগুন জ্বলছে। তার খাস বেয়ারা আর রাঁধুনিও নিশ্চয়ই তাদের সঙ্গেই আছে। সব কিছুই ঠিক আছে, তবুও কিসের এক অজানা ভয় বা আতঙ্কে কুঁকড়ে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি আগে কখনো পড়েননি। মনে সাহস আনার চেষ্টা করলেন আবার। ভয় পাওয়ার মতো কিছুই যখন নেই, তখন শুধু শুধু কেন ভয় পাচ্ছেন? তবু বারবার মনে পড়তে লাগলো চাকর আর কুলিদের ভীত সন্ত্রস্ত মুখগুলি, জঙ্গলি সর্দারের না আসা, বেয়ারাদের ভয়ের কারণ স্পষ্ট করে না বলা। এটা কি এখানকার উপজাতিদের বিদ্রোহ করার কোনো ফন্দি? ওরা কি এভাবেই রেস্ট হাউস আক্রমণ করতে চায়, নাকি কোনো খুনি বদমাশ বা নরঘাতক উন্মাদ এই অঞ্চলে হানা দিয়েছে? হয়তো তাকে হত্যা করারই এটা একটা কৌশল। ঘরে ফিরে মিস্টার হাইপস তার রিভলভারে গুলি ভরলেন। রিভলভার বালিশের নিচে রেখে আরও কিছুটা অডিকলন বালিশে ঢেলে দিলেন। তারপর ফিরে এলেন।
বেশ পুরু করে বালি ছড়িয়ে দিলেন মেঝেতে, যাতে এখানে কেউ ঢুকলে তার পায়ের ছাপ পড়ে। আবার কিছুটা অডিকলন ঢেলে দিলেন বিছানায়, তারপর শুয়ে পড়লেন। একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল। তড়াক করে বিছানায় উঠে বসলেন তিনি। দ্রুত বালিশের তলা থেকে গুলি ভরা রিভলভারটা নিয়ে ছুটে এলেন বাইরের দিকে। বারান্দায় পা দিয়ে যে দৃশ্য নজরে পড়ল তাতে তার চক্ষু চড়ক গাছ। ইজি চেয়ারটা যেখানে ছিল সেখানে আর নেই। প্রায় 10 ফুট দূরে দেওয়ালের কাছে পড়ে আছে। ভারী কাঠের ডাইনিং টেবিলটা উল্টে পড়ে আছে, আর টেবিলের ওপরে সমস্ত কাঁচের বাসনগুলো মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। বালি ছড়ানো মেঝের দিকে তাকিয়ে দেখলেন ভালো করে। আশ্চর্য, কোনো পায়ের ছাপ নেই, কিন্তু সেটা কি করে সম্ভব? সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নেমে মিস্টার হাইপস বাংলোর আশেপাশে ভালো করে লক্ষ্য করলেন। কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। এই উজ্জ্বল চাঁদের আলোয় খোলা মাঠের উপর দিয়ে দৌড়ে পালানো সহজ কথা নয়, আর বিছানা ছেড়ে লাফিয়ে বারান্দায় আসতে খুব জোর তার কয়েক সেকেন্ড মাত্র সময় লেগেছে। এর মধ্যে কেউ এলে আর যাই হোক, তার পক্ষে ছুটে পালানো সম্ভব নয়। ইতিমধ্যে মানুষ পচা গন্ধটা তীব্র হয়ে উঠেছে। নিঃশ্বাস নেওয়া কষ্টকর। কিন্তু নিরুপায় হাইপস আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। নিদারুণ উত্তেজনায় শরীর ও মন দুই খুব অবসন্ন। তবু ঘুম যেন দু চোখের পাতা থেকে একেবারে উবে গেছে তার। প্রায় কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় এমন অদ্ভুত পরিবেশে মিনিট 15 কাটালেন মিস্টার হাইপস। আবার হঠাৎ একটা বিশ্রী রকমের শব্দ শুনে তিনি চমকে উঠলেন। বারান্দায় কে বা কি যেন একটা হেঁটে বেড়াচ্ছে। শক্ত করে রিভলভার মুঠোয় ধরে খুব সাবধানে মিস্টার হাইপস দরজা দিয়ে বারান্দার দিকে এগিয়ে এলেন। বারান্দায় আসতেই একটা অদ্ভুত আকৃতির সচল জিনিস নজরে পড়ল তার। হামাগুড়ি দিয়ে বারান্দা ধরে এগিয়ে চলেছে। বারান্দায় আসতেই একটা অদ্ভুত আকৃতির সচল জিনিস নজরে পড়ল তার। হামাগুড়ি দিয়ে বারান্দা ধরে এগিয়ে চলেছে, সামনের দেওয়ালের গা ঘেঁষে প্রায় ফুট 20 দূরত্বে। উত্তেজনায় টান টান হয়ে স্তব্ধ মূর্তিকে দাঁড়িয়ে দেখছিলেন হাইপস। ভয়ঙ্কর মূর্তিটা এগিয়ে আসছে। মূর্তিটার বুক লক্ষ্য করে রিভলভার তাক করলেন হাইপস। আরও এগিয়ে এলো মূর্তিটা। রিভলভারের ট্রিগারে হাইপস আঙুল রাখলেন। হঠাৎই মূর্তিটা অন্ধকার থেকে বেরিয়ে চাঁদের আলো এলো। 1 পা 2 পা করে ক্রমশ এগিয়ে আসছে হাইপসের দিকেই। আতঙ্কের একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছে হাইপসের শির দাঁড়াবে। হাত পা যেন অসাড় হয়ে আসছে তার। গুলি চালাবার মতো চেতনা বুঝি তার নেই। কয়েক পা পিছিয়ে দরজার কাছে এসে দাঁড়ালেন। নিদারুণ ভয় আর আতঙ্কে তার চেতনা বুঝি লুপ্ত হয়ে যাচ্ছে। সারা শরীর কাঁপছে থরথর করে। দরজার কাছে দাঁড়িয়ে সম্মোহিতের মতো হাইপস দেখলেন মূর্তিটা বারান্দা ধরে এগিয়ে আসছে। চাঁদের আলোয় তার ভয়ঙ্কর মুখটা দেখা যাচ্ছে। মাথায় একগাছাও চুল নেই, তালুটা ফাটা ফাটা, এখানে ওখানে ঘিলু বেরিয়ে শুকিয়ে রয়েছে। মুখের মাংস গলে গলে পড়ছে, তাতে অসংখ্য ছোট বড় দাগ। নাকের একদিকটা ক্ষয়ে পড়েছে, মনে হচ্ছে কোনো কিছু যেন ঠুকরে খেয়েছে। হাঁ করা মুখ গহ্বর থেকে দাঁতগুলো বেরিয়ে রয়েছে। ঠোঁট বলতে কিছুই নেই। গলিত সবের মতো মাড়ি আর চোয়াল ঝুলে পড়েছে। চোখের জায়গায় 2 বড় গর্ত। পলকহীন ভয়ার্ত দৃষ্টিতে হাইপস তাকিয়েছিলেন
সেই বিভৎস ভয়ঙ্কর মূর্তিটার দিকে। কোমরে বাঁধা একটা লম্বা দড়িকে মূর্তিটার লেজের মতো টেনে হিঁচড়ে এগিয়ে যাচ্ছে বারান্দা ধরে। বারান্দার মাঝামাঝি এসে মূর্তিটা থমকে দাঁড়িয়ে পড়ল কয়েকটা মুহূর্ত মাত্র। তারপর লিকলিকে দুটো হাতের কঙ্কাল দিয়ে বারান্দার রেলিংটা ধরল। মিস্টার হাইভসের থেকে মাত্র ফুট 5 দূরত্বে এখন ওই ভয়ঙ্কর মূর্তিটা। নিঃশ্বাস বন্ধ করে দেখছিলেন হাইভস। মূর্তিটা রেলিংয়ের উপরে উঠে দাঁড়ালো। তারপর রেলিংয়ের একটা মোটা খুঁটি বেয়ে ঘরের চালের দিকে উঠতে লাগলো। সম্মোহিতের মতো হাইভস দেখছিল সেই ভয়ঙ্কর দৃশ্যটা। এ কি দুঃস্বপ্ন নাকি কোনো জাদু? হঠাৎ ভয়ার্ত কণ্ঠের চিৎকারে হাইভসের সম্বিত ফিরল। দূরের মাঠ থেকে তার লোকেরা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করছিল। চেতনা ফিরে পেয়েই হাইভস চেঁচিয়ে উঠে বলল, ওজো ওজো, অর্থাৎ থামো থামো। কিন্তু ভয়ঙ্কর মূর্তিটা কোনো ভ্রুক্ষেপই নেই। খুঁটি বেয়ে যেমন উঠছিল তেমনই উঠতে লাগলো। হাইভস কয়েক পা এগিয়ে রেলিংয়ের গায়ে দাঁড়িয়ে মূর্তিটাকে লক্ষ্য করে রিভলভার থেকে পরপর গুলি করে যেতে লাগলেন। কিন্তু মূর্তিটার কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। ওটার গায়ে গুলি লাগলো কি না সেটাও বোঝা গেল না। লাগলেও গুলিতে ওটার কিছুই হলো না। হাইভসের সাহস তখন ফিরে এসেছে। রিভলভার ফেলে দিয়ে খুঁটির কাছে গিয়ে মূর্তিটার দু পায়ের কঙ্কাল প্রাণপণে জড়িয়ে ধরতে গেলেন। কিন্তু পাকানো দড়ির মতো লিকলিকে পায়ে তিনি হাতই লাগাতে পারলেন না। মূর্তিটা নির্বিকারভাবে খুঁটি বেয়ে চালে উঠে অদৃশ্য হলো কিনা সেটাও বোঝা গেল না, যেন হাওয়ায় মিলিয়ে গেল। হাইভস সঙ্গে সঙ্গে বাংলো ছেড়ে ছুটতে গেলেন মাঠের দিকে, যেখানে ভয়ঙ্কর অমঙ্গলের আশঙ্কা নিয়ে দাঁড়িয়েছিল তার রাঁধুনি ও অন্যান্য লোকেরা। সুস্থ অবস্থায় মনিবকে ছুটে আসতে দেখে রাঁধুনি ও অন্যান্যরা অবাক হয়ে উঠেছিল। বিস্ফারিত চোখে তারা তাকিয়েছিল হাইভসের দিকে। রাঁধুনি এগিয়ে গিয়ে বলে উঠল, স্যার, আমি তো আপনাকে বারবার সাবধান করে দিয়েছিলাম। তাকে কথাটা শেষ করতে না দিয়ে বেয়ারা বলে উঠল, এটা যে ঘটবে আমরা আগে থেকেই জানতাম স্যার। হাইভসের তখন আর কথা বলার শক্তি ছিল না। অবসন্ন দেহটি নিয়ে তিনি বসে পড়লেন মাটিতে। রাতটা কেটে গেল সবার ওই মাঠে বসেই। অবশেষে রাতের সেই বিভীষিকা মুছে দিয়ে সকাল হলো। দিনের আলোয় সবার মধ্যে থেকেই মিস্টার হাইভসের যুক্তিনিষ্ঠ শিক্ষিত মনের কোণে নানান প্রশ্ন উকি দিচ্ছিল। মাঠে বসে বাংলোটার দিকে তাকিয়ে সেসব কথাই ভাবছিলেন মিস্টার হাইভস। এমন সময় তার খাস পেয়ারা বেঞ্জামিন ওকু এসে সাহেবের মনের কথা বুঝতে পেরে বলল, স্যার, ওই বাংলোটা অভিশপ্ত। ওটা তৈরির এক ইতিহাস আছে। কি ইতিহাস? জবাবে ওকু যেই কাহিনীটা বলল সেটা সংক্ষেপে খানিকটা এই রকম। বছর কয়েক আগে এক ইংরেজ ঔপনিবেশিক সাহেব এখানকার ভয়ঙ্কর জুজু পুজো এবং নরবলি ইত্যাদি আচার অনুষ্ঠানের খবর পেয়ে লোকজন নিয়ে এসে জুজু মন্দিরটা ভেঙে ধ্বংস করে দেন। ওই মন্দিরের জায়গাতেই সাহেব সাময়িক বিশ্রামের জন্য একটা বাংলো তৈরি করে রেখে যান। বাংলোটা হয়েছিল জুজু মূর্তিটার উপরেই। এদিকে সাহেব চলে যাওয়ার কয়েকদিন পরেই সেই জুজু মন্দিরের পলাতক পুরোহিত এসে হাজির হয় সেখানে। নিশ্চিহ্ন জুজু মন্দিরের ওপরে সাহেবের রেস্ট হাউস দেখতে পেয়ে ভীষণ রেগে যায় সে। গ্রামবাসীদের সে বলে বাংলো বাড়িটা পুড়িয়ে ফেলতে, কিন্তু গ্রামবাসীরা বাংলোটা পোড়াতে অস্বীকার করে। উপরন্তু পুরোহিতকেই গ্রাম ছেড়ে চলে যেতে বলে। এর কয়েকদিন বাদে গ্রামবাসীরা দেখে এক জ্যোৎস্না রাতে সেই জুজু পুরোহিত পাগলের মতো বাংলোটার চারিদিকে নেচে নেচে ভয়ঙ্কর মারণ মন্ত্র উচ্চারণ করছে।
পরের দিন সকালবেলায় দেখা যায় পুরোহিতের দেহটা বাংলোর চালের সঙ্গে বাঁধা দড়ি থেকে ঝুলছে। ভয়ে গ্রামবাসীরা কেউ পুরোহিতের মরা দেহ সৎকার করতে এগিয়ে আসেনি। ফলে ওইভাবেই ঝুলন্ত অবস্থায় পুরোহিতের দেহ পড়ে থাকে, মৃতদেহ পচতে থাকে। গলা পচা দেহটা শেয়াল কুকুরে খায়, গায়ের হাড়গোড় বেরিয়ে পড়ে, তবু ওই অবস্থাতেই ঝুলতে থাকে পুরোহিতের মৃতদেহটা। আচ্ছা, তাকে কেমন দেখতে ছিল বলো তো? হাইবস অকুর কথার মাঝেই জিজ্ঞাসা করলেন। অকু পুরোহিতের সব দেহের বর্ণনা দিতেই হাইবস সোজা হয়ে বসেন, বিস্মিত হয়ে হতবাক হয়ে যান। আশ্চর্য, কাল রাতে দেখা ওই বিভৎস মূর্তিটা তাহলে জুজু পুরোহিতের। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান হাইবস, দ্রুত পায়ে চলে আসেন রেস্ট হাউসের কাছে। সঙ্গে অকু ও রাধুনী এবং অন্যান্যরা আসে। হাইবস দেখেন যে খুঁটিটা বেয়ে ভয়ঙ্কর মূর্তিটা ঘরের চালে উঠে গিয়েছিল সেটা গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, কিন্তু কোথাও রক্তের দাগ নেই, নেই বালির ওপরে পায়ের চিহ্ন। এরপর হাইবস আর সিদ্ধান্ত নিতে দেরি করেননি। লোকজনদের নির্দেশ দিলেন বাংলোর ভেতর থেকে সব জিনিসপত্র বাইরে বের করে আনতে। চটপট হাত লাগিয়ে ভেতর থেকে সব জিনিসপত্র বার করে নিয়ে এলো ওরা। তারপরেই হাইবস অকুকে বললেন বাংলোটায় আগুন ধরিয়ে দিতে। মহা উৎসাহে মশাল ধরিয়ে সবাই মিলে বাংলোটায় আগুন ধরিয়ে দিল। দাউ দাউ করে জ্বলে উঠল কাঠের তৈরি রেস্ট হাউস। ক্রমশ আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল সেই অভিশপ্ত বাংলোর পুরোটাই। দেখতে দেখতে ছাই হয়ে গেল রেস্ট হাউসটা। একটু দূরে দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখছিলেন মিস্টার ফ্রাঙ্ক হাইবস। কাছেই দাঁড়িয়েছিল অকু, রাধুনী এবং অন্যান্য স্থানীয় লোকেরা। সবাই খুশি, সবার চোখে মুখে একটা স্বস্তির চিহ্ন। বেঞ্জামিন অকু কৃতজ্ঞতার স্বরে হাইবসকে বলল, এটা খুব ভালো কাজ করেছেন স্যার, আপনি ঠিকই করেছেন। যে ঘরে শান্তিতে থাকা যায় না সে ঘর থেকে কি লাভ? গ্রামের লোকেরা সবাই খুব খুশি হয়েছে স্যার। দেখবেন এবার থেকে গ্রামে শান্তি ফিরে আসবে। অভিশাপ মুক্ত হলো ওই রেস্ট হাউস, আর আমরাও। দেখা গেল অকু ঠিক কথাই বলেছিল। বাংলোটা আগুনে পুড়িয়ে দিয়ে সত্যিই এরা জুজু অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এরপর আর কোনোদিন কেউ দেখেনি সেই ভয়ঙ্কর প্রেতাত্মাকে। গ্রামে ফিরে এসেছে শান্তি। পোড়ো বাংলোটার থেকে একটু দূরে খোলা মাঠে তৈরি হয়েছে নতুন এক রেস্ট হাউস। তবে স্থানীয় লোকেরা কেউ আর ওই পোড়ো বাংলোটার ধ্বংসস্তূপের ধারে কাছে ঘেঁষে না।